পূজার বাবা গোপাল কয়েক মাস আগেই কঠিন অসুখে মারা যায়। এরপর পূজা এবং তার মা সাবিত্রীর সংসার যেন অভাবে ভরে ওঠে। তোর বাবা কেন আমাদেরকে এই অবস্থায় ফেলে চলে গেল? বাবাকে আমার ভীষণ মনে পড়ে মা। বাবা কি পারতো না আমাদের সাথে থেকে যেতে? উপরওয়ালা কখন কাকে নিয়ে যায় তা তো বলা যায় না। তোর বাবা চলে যাওয়ার পর সংসারটা যেন অভাবে ভরে উঠেছে। চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। সাবিত্রী ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছে। মা গো, তুমি আমাকে ছেড়ে যেও না মা, আমি একা কিভাবে থাকবো? না থাকতে পারলে তোর বাপের মতো তুইও মরে যাবি। তোদের জন্য আমি আর জীবন নষ্ট করতে পারবো না। কিন্তু আমি তো তোমার মেয়ে, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এই অভাবের সংসারে আর নয়, আমি এ সংসারে আর থাকবো না। তাহলে তুমি আমাকেও নিয়ে যাও, আমাকে রেখে যাচ্ছ কেন? তোকে নিয়ে গেলে আমি কোনোদিন নতুন ভাবে জীবন শুরু করতে পারবো না। আমি তোমার পায়ে ধরি মা, তুমি আমাকে ছেড়ে যেও না। ছাড় ছাড় বলছি, আমাকে যেতে দে। সাবিত্রী পূজাকে সরিয়ে চলে যায়। পূজা কান্না করতে থাকে। পূজা ঘুমিয়ে আছে। নবীন চুপি চুপি পূজার ঘরে ঢোকে। এই হলো সুযোগ। এই সুযোগেই সবকিছু হাতিয়ে দিতে হবে। দেখি দেখি কোথায় কি আছে। নবীন এদিক ওদিক খোঁজাখুঁজি করতে শুরু করে। বাবা বাবা বাবা, এই কম্বলটা তো খুব সুন্দর। এই কম্বলটা পরে কাজে লাগবে। হাঁড়ি পাতিল যা আছে সবকিছু নিয়ে যায়। এছাড়া তো এই ঘরে আর কিছুই নেই। পূজা ঘুমের মধ্যেই নড়ে ওঠে। সর্বনাশ, এই মেয়েটা জেগে গেল নাকি? না 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 না, জাগতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে। কাল যখন সকালে উঠে দেখবে ঘরের ভেতর কিছুই নেই, এই তখন মেয়েটার কি অবস্থা হবে? সে কান্নাকাটি করছে। বাবা গো, তুমি আমাকে ছেড়ে এভাবে চলে গেলে কেন? তুমি গেলে আমাকে এতিম করেই গেলে। আমি আর পারছি না, মাও আমাকে ছেড়ে চলে গেল। প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ঘরে কিছু খাবার নেই। এদিকে যা ছিল চোরে সব চুরি করে নিয়ে গেছে। বুড়ি উঠানে বসে কাজ করছে। পূজা তার কাছে আসে। দিদা, ও দিদা, আমাকে একটু সাহায্য করবে গো? এই হলো তোদের এক কথা, সারাদিন শুধু সাহায্য আর সাহায্য। বল, কি লাগবে? আমার ঘরে সবকিছু চুরি হয়ে গেছে গো। আমার ঘরে অল্প কটা চাল আছে, কিন্তু ভাত যে রান্না করব তার জন্য হাঁড়ি নেই। তাহলে এখন আমি কি করতে পারি? তোকে ভাত রান্না করে দেব? না গো, আমি তো তা বলিনি। আমি বললাম আমাকে একটা হাঁড়ি দেবে। আমি হাঁড়ি পাবো কোথায়? দাও না গো, আমি কিছুক্ষণ পরেই আবার দিয়ে যাব। আমার হলো যত যন্ত্রণা। ঠিক আছে, একটা নিয়ে যা। পূজা ঘুমিয়ে আছে। নবীন আবার পূজার ঘরে ঢোকে। বাবা 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 বাবা, আজকে আবার নতুন হাঁড়ি। এটা আবার কোত্থেকে আনলো?
বেশ সুন্দর আর মজবুত। এটা কোত্থেকে আনলো মেয়েটা? চুরি টুরি করলো নাকি? যাই হোক, তাতে আমার কি, এই হাঁড়িটাও আমার লাগবে। ওর ঘর থেকে চুরি করলে ধরা পড়ার কোনো ভয় থাকবে না। বুড়ি পূজার বাড়িতে আসে। পূজা, ও পূজা, গতকাল যে হাঁড়িটা এনেছিলি সেটা তো দিয়ে আসার কথা ছিল। পূজা ঘর থেকে বেরিয়ে আসে। ও দিদা, তুমি এসেছো হাঁড়িটা নিতে? দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। কিন্তু তোর তো আরো আগে দিয়ে আসার কথা ছিল, আমাকে কেন আসতে হলো? আসলে দিদা, আমার ঘরে তো কিছুই নেই, কটা ভাত রয়ে গিয়েছিল, তাই হাঁড়িটার মধ্যেই রেখে দিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, যা এখন তাড়াতাড়ি আমার হাঁড়িটা নিয়ে আয়। পূজা ঘরের মধ্যে চলে যায় এবং খোঁজাখুঁজি করে বেরিয়ে আসে। কি রে, খালি হাতে ফেরত আসলি যে? কি হলো, হাঁড়ি কোথায়? আসলে দিদা, হাঁড়িটা কোথাও খুঁজে পাচ্ছি না, ঘরেই তো ছিল। কি, তুই আমার হাঁড়িটা হারিয়ে ফেললি? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও দিদা, আমি আসলে জানি না কোথায় গেল। ক্ষমা? কিসের ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই। হাঁড়িটা এনেছিস, ফেরত না দিয়ে হারিয়ে ফেলেছিস। আমি তোমাদের পায়ে পড়ছি। বছর শেষে আমি এই জমি চাষ করে তোমাদের হাতে টাকা তুলে দেবো। যদি না পারি তাহলে পূজা আহত অবস্থায় শীতে কাঁপছে। সেই সকাল থেকে কিচ্ছু খাইনি, তার উপরে এত অত্যাচার, আমার আর ভালো লাগছে না। আজকে বছরের প্রথম দিন, সবাই কত আনন্দ করছে, আর আমি আর এখানে থাকতে পারবো না। আমার শীতে খুব কষ্ট হচ্ছে, আমি যাই, কানাই বাবুর বাড়ির দিকেই যাই। কিন্তু কানাই বাবু যদি কিছু বলে, আমি তো আর ভেতরে ঢুকবো না। জানালার পাশে বসে থাকলেও আমি একটু উষ্ণতা পাবো। যাই হয়ে যাক না কেন, ওই জানালার পাশে বসে আজকে রাতটা কাটিয়ে দিতে হবে। পূজা জানালার পাশে বসে আছে। কানাই বাবু ভেতর থেকে দেখে ফেলে। এই কে রে, বাইরে কে বসে আছে? হ্যাঁ, চোর নাকি? দাঁড়া দাঁড়া আজকে। কি রে, তুই এখানে এভাবে বসে আছিস কেন? নিশ্চয়ই চুরি করার মতলব। না গো বাবু, আমি চুরি করতে আসিনি। তাহলে তুই এত রাতে এখানে কি করছিস? আসলে আমার শীতে অনেক কষ্ট হচ্ছিল তো, তাই ভাবলাম এখানে এলে একটু গরম পাবো। নাটক করার আর জায়গা পাস না তাই না? ঘরের বাইরে থেকে গরম নিবি তুই? আমি সত্যি বলছি, আমি চুরি করতে আসিনি। এখানে প্রচন্ড শীত, আয় ঘরের ভেতরে আয়, তারপর তোর বিচার করছি। কানাই বাবু পূজাকে ধরে ঘরের ভেতরে নিয়ে যায়। কানাই বাবু একটা লাঠি নিয়ে বসে আছে। বিশ্বাস করুন বাবু, আমি চুরি করতে আসিনি, আমি অভাবে পড়েই কষ্টে এখানে এসেছি। আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না। বিশ্বাস করুন, আমার বাবা কয়েক মাস আগেই মারা গেছেন, তারপর মা আমাকে ছেড়ে চলে গেছেন। তাই বলে তুই চুরি করা শুরু করবি? আমি চুরি করতে আসিনি, আমি আপনাকে বারবার বলছি। আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না, চোরেরা কখনোই স্বীকার করে না। পূজা কানাই বাবুর সামনে মাথা নত করে কান্না করতে থাকে। নবীন সুন্দর একটা কম্বল হাতে নিয়ে কানাই বাবুর ঘরে ঢোকে। এই বাবু, এই আমি চলে এসেছি, আপনার জন্য উপহার নিয়ে তবে এসেছি। আরে আবার উপহারের কি প্রয়োজন রে?
তা বলে হয় নাকি? নতুন বছর আর আমি আপনাকে উপহার দেব না? কিন্তু এটা কি? আরে এই মেয়েটার কথা বলছিস? ও তো একটা চোর, আজকে চুরি করতে এসেছিল। পূজা নবীনের হাতের কম্বলটার দিকে তাকিয়ে থাকে। এই কম্বল? এই কম্বল আপনি কোথায় পেলেন? এ তো আমার বাবার। বাবার মানে মগের মুল্লুক নাকি? আমি সত্যি বলছি, এই কম্বলটার একপাশে একটু পোড়া দাগ আছে, দেখুন। কানাইবাবু কম্বলটা উল্টে পাল্টে দেখে সেই পোড়া দাগ খুঁজে পায় এবং নবীনের দিকে তাকিয়ে থাকে। আমার ভাবতেও লজ্জা লাগছে যে আমার সহকারী একটা চোর। বিশ্বাস করুন বাবু, সব এই মেয়েটা চলচাতুরি। আমার ঘরে সব জিনিস আপনি চুরি করেছেন বাবু। ওনার ঘরে তল্লাশি করলেই পেয়ে যাবেন। আমি সবটাই বুঝতে পারছি নবীন, আজকের পর থেকে তোকে যেন এই গ্রামে আমি আর না দেখি, আর এই মেয়েটার সব চুরির জিনিস তুই ফেরত দিবি। ক্ষমা করুন বাবু, আর কখনো এমন করব না। তোর কোনো ক্ষমা নেই, যা বলেছি তাই হবে। ধন্যবাদ বাবু। আর একটা কথা, আজকে থেকে তুই আমার বাড়িতেই থাকবি, কাজ করবি, খাবি, ভালো থাকতে পারবি। এ তো আমার সৌভাগ্য। এই শীতে আমি একা আর সংসার করতে পারছি না। আজকের পর থেকে তোর সমস্ত দায়িত্ব আমি নিলাম। এরপর পূজাকে আর এই শীতের দিনে একা সংসার করতে হলো না। ধীরে ধীরে পূজার ভাগ্য বদলে যেতে শুরু করে।